আমি মোহাম্মদ মাহমুদুল হাসান পারভেজ। আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার এইচএসসি কমপ্লিট করেছি। দেন খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দ্যাট মিনস কুয়েট থেকে আমার আন্ডারগ্রেড কমপ্লিট করেছি এবং আমি এই ফল 16-এ ইউনিভার্সিটি অফ মিসিসিপিতে মাস্টার্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছি। আসলে প্রোফাইল বলতে মেইনলি যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা জিআরই স্কোর, টোফেল বা আইএলটিএস স্কোর, আর আরেকটা হচ্ছে আপনার আন্ডারগ্রেডের সিজিপিএ। তো এটাই মেইনলি প্রোফাইল। এছাড়া আরও দুইটা জিনিস, স্পেশালি তিনটা, যেটা আমি মনে করি যে প্রোফাইলকে দারুণভাবে প্রভাবিত করে। সেটা হচ্ছে যে একটা ভালো সফ, আপনার একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে একটা ভালো লেটার অফ রিকমেন্ডেশন দ্যাট মিনস লর। তো এই তিনটা জিনিস আমার কাছে অনেক বেশি ভাইটাল মনে হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় যে একটা স্টুডেন্ট একটা মিনিমাম রিকোয়ারমেন্টস ফুলফিল করে সে যে কোনো ভার্সিটিতে অ্যাডমিশন পায়, এবং সেম ইউনিভার্সিটিতে আরেকজন স্টুডেন্ট তার থেকে অনেক ভালো প্রোফাইল নিয়ে অ্যাডমিশন পাচ্ছে। এখন যদি আমরা ফান্ডিংয়ের কথা কনসিডার করি, তাহলে দেখা যায় যে স্টুডেন্টটা অনেক ভালো প্রোফাইল নিয়ে ওই ভার্সিটিতে অ্যাডমিশন পাইছে, সে ফান্ডিংটা পাচ্ছে না। আবার জাস্ট মিনিমাম রিকোয়ারমেন্টসটা ফুলফিল করে আরেকটা স্টুডেন্ট সেখানে ফান্ডিং পাচ্ছে। তো এটার কারণটা কি? আমরা যদি কারণটার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে স্টুডেন্টের স্কোরটা কম ছিল, জিআরই কম, আইএলটিএস কম বা টোফেল কম, আন্ডারগ্রেডের সিজিপিএটাও কম, সে ফান্ডিংটা পাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে যে সে আন্ডারগ্রেডে অনেক বেশি ইফোর্ট দিছে। তার ইফোর্টটা কোথায়? ইফোর্টটা হচ্ছে তার রিসার্চে। তার যদি একটা ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে এবং একটা ভালো সেই অনুযায়ী একটা ভালো এসওপি লিখতে পারে, তাহলে দেখা যাবে যে এটা খুব বেশি কার্যকরী হয় তার প্রফেসরকে কনভিন্স করতে। একটা প্রফেসরকে যখন কনভিন্স করবে, তখন খুব স্বাভাবিকভাবেই সেই ইজিলি একটা আরএ পেয়ে যাবে, এবং আরএটা খুবই ভাইটাল। কারণ হচ্ছে যে এই আরএটার মাধ্যমে সে বিভিন্ন পেপার পাবলিশ করতে পারবে বিভিন্ন ভালো ভালো জার্নালে। সো এই কারণে আমি মনে করি যে আমার প্রোফাইল শুধু আইএলটিএস, জিআরই বা আন্ডারগ্রেড সিজিপিএ না, সেই সাথে আপনার ভালো একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড এবং আপনার ভালো একটা এসওপি অনেক ভাইটাল। জিআরই এবং হায়ার স্টাডি সম্পর্কে প্রথম ধারণা আমি পেয়েছিলাম আমার ভার্সিটির বড় ভাইদের কাছ থেকে। সেটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে থাকি, তখন ওনাদের অনেককেই দেখেছিলাম যে হায়ার স্টাডি সম্পর্কে অনেক বেশি মোটিভেটেড করার চেষ্টা করতেছিলাম অনেকে। তো আমি তাদের একজনের মাধ্যমে আমি মোটিভেটেড হয়েছিলাম, এবং আমি ওনাদের কাছ থেকে মেইনলি হায়ার স্টাডি সম্পর্কে ভালো একটা কনসেপ্ট পেয়েছিলাম। প্রথম শুরুটা আসলে আমি করেছিলাম ওয়ার্ড পড়া থেকে, যেটা আমার মনে হয় সবাই করে থাকেন, এবং আমিও সেইভাবেই শুরু করেছিলাম। বাট আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1 and 2। আমি এটা দিয়ে ওয়ার্ডটা পড়ার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে এখানকার ওয়ার্ডগুলো মোটামুটি ভালো, এবং সবগুলা খুব বেশি ওয়ার্ড না। সো কেউ যদি মনে করে যে এটা দিয়ে শুরু করবে, তাহলে শুরুর দিকে সে হয়তো বা অনেক বেশি কিছু দেখে হতাশ হবে, এরকম না। সো এটা শুরু করার জন্য আমার কাছে মনে হয়েছে যে ভালো। আর আমার প্রস্তুতি বলতে আসলে আমি খুবই শর্ট টাইম প্রিপারেশন নিয়েছিলাম, যে কারণে আমার প্রিপারেশন ম্যাটেরিয়ালসও ছিল খুবই কম। ইংলিশের ক্ষেত্রে দ্যাট মিনস ভার্বালের ক্ষেত্রে আমি যে প্রিপারেশন ম্যাটেরিয়ালসটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে যে মেজর টেস্ট 1500 ওয়ার্ড, ব্যাংক সিনথেটিস কাপলান 400, এই দুটাই মেনলি আমি ওয়ার্ডের জন্য ইউজ করেছিলাম। এছাড়া আর একটা প্র্যাকটিসের জন্য এটা ইউজ করেছিলাম। ভার্বালের ক্ষেত্রে আমি 5 পাউন্ডটা ইউজ করেছিলাম, 5 LB যেটা বলা হয়। আর আরেকটা হচ্ছে যে আমার ইটিএসের অফিসিয়াল গাইড। সো প্র্যাকটিসের জন্য আমি এই দুটা ইউজ করেছিলাম। আর ম্যাথ সেকশনের জন্য আমি জাস্ট দুটা বই ফলো করেছিলাম। সেটা হচ্ছে যে আমার ম্যানহাটন 1 to 6, যেটা একজনের বেসিককে ভালোভাবে ডেভেলপ করার জন্য আমার কাছে মনে হয়েছে এনাফ। দেন 5 LB, যেটা প্র্যাকটিসের জন্য এনাফ। কেউ যদি মনে করে যে শর্ট টার্ম প্রিপারেশন নেবে, সো আমার মনে হয় যে এই দুইটা তার জন্য এনাফ। এছাড়াও আরও কিছু প্রিপারেশন ম্যাটেরিয়ালস আছে যেগুলো কেউ ইউজ করতে পারে। সেটা হচ্ছে যে জিআরই বিগ বুক, নোভা, ম্যাথ বাইবেল, এগুলো ইউজ করা যেতে পারে। হায়ার স্টাডি জার্নিতে অনেক ঘটনাই আছে মজার। তার মধ্যে একটা ঘটনা ছিল যেটা আমার কাছে সবচেয়ে বেশি মজার মনে হয়েছে। সেটা হচ্ছে যে আমি যখন আমার সব কিছু কমপ্লিট করি, দ্যাট মিনস আমার জিআরই, আইএলটিএস কমপ্লিট করার পরে যখন বিভিন্ন ভার্সিটিতে মেইল দিচ্ছিলাম, তো একটা সময় গিয়ে আমার একটা ভার্সিটির সাথে আমার প্রোফাইলটা ম্যাচ করতেছে কি না এটা দেখার জন্য আমি সেখানকার গ্রেড কোডকে মেইল দিই। বাট আনফর্চুনেটলি উনি কোনোভাবেই আমাকে রিপ্লাই দিচ্ছিলেন না। তো আমি ট্রাই করেছিলাম 4 or 5 টাইমস, বাট তারপরে কোনো রিপ্লাই পাইনি। তো
তো তখন আমার নিজের একটু রাগ লাগছিল যে উনি কেন আমাকে রেসপন্স করতেছেন না, যে কারণে আমি ইন্টেনশনালি আমার মেইলটা আমার ডিপার্টমেন্টের গ্যাট কোডকে না দিয়ে আবার অন্য আরেকটা ডিপার্টমেন্টের গ্যাট কোডকে দিয়েছিলাম। তো তখন উনি আমাকে একটা রিপ্লাই দিয়েছিলেন এরকম যে আমি নিশ্চিত আপনি এই মেইলটা আমাকে ভুল করে দিয়েছেন, সো আপনি এই মেইলটা ওনাকেই দেন। অলরেডি আমি তাকে মেইলটা দিয়েছি এবং হ্যাঁ আমি জানি যে আমি এটা ইন্টেনশনালি তাকে দিয়েছি। তো তারপর উনি আরেকটা আমার মেইলটা ওনাকে ফরওয়ার্ড করে দেয় গ্যাট কোডে, দেন গ্যাট কোড আমাকে রেসপন্স করে। তো এটা আমার কাছে অনেক মজার মনে হয়েছে। হ্যাঁ, এই কাজগুলো আসলে অনেক বেশি টাইম কনজিউমিং, কারণ এগুলো দেওয়ার জন্য আমাকে অনেক বেশি টাইম দিতে হবে। সো কেউ যদি মনে করে যে সে টাইম দিবে না বা এগুলোর জন্য টাইম দিতে দিতে গিয়ে যদি একসময় হতাশ হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে তার পক্ষে হায়ার স্টাডিটা না। হায়ার স্টাডিতে করতে গেলে তাকে ভবিষ্যতে আরও বেশি টাইম দিতে হবে। সে রিসার্চ করুক বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাক, যে কোনো কাজ করতে গেলে তাকে অনেক বেশি ইফোর্ট দিতে হবে। সো কেউ যদি এইসব শুধুমাত্র জিআরই, আইএলটিএস বা টোফেল বা প্রফেসর ম্যানেজিংকেই অনেক বেশি টাইম কনজিউমিং মনে করে বা এগুলো করতে গিয়ে কোনো কুল কিনারা খুঁজে না পায়, তাহলে আমার মনে হয় না যে তার জন্য হায়ার স্টাডিটা সুইটেবল। তবে একটা বিষয় আশার বাণী এটাই যে এখন পর্যন্ত আমি আমার এতদিনে দেখি নাই এমন কেউ আছে যে এই কাজগুলো করতে গিয়ে কখনো হতাশ হয়ে ফিরে আসছে। কেউ যদি কখনো লেগে থাকছে, অবশ্যই সেখান থেকে একটা ভালো আউটপুট সে পেয়েছে এবং সে এক বছর, এই বছর না হোক, সে পরের বছর একটা ভালো ভার্সিটিতে গিয়েছে। সো প্রফেসর, আমার মনে হয় যে এখানে হতাশ না হয়ে নিজেকে আরও বেশি কনফিডেন্সের সাথে সামনে আগায় নিলে আমার বিশ্বাস আসবে। এবং আমি এক্ষেত্রে একটা নিজের ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে প্রফেসর ম্যানেজার ব্যাপারে আমি ভার্সিটির বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে এরকম সময় গেছে যে আমি দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা শুধু ভার্সিটির ওয়েবসাইটে ঘাটাঘাটি করছি। এবং একটা সময় এরকমও গেছে যে আমার দিন শেষে আমি যখন চিন্তা করছি যে আমার আউটপুট কী, কোনো আউটপুট নেই, কারণ আমি ভার্সিটির ওয়েবসাইট ঘাঁটতে আমি আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে বা আমি যেটাতে রিসার্চ করতে যাচ্ছি এরকম কোনো প্রফেসরকে আমি পাইনি। সো দেখা গেছে আমি দিনের শেষে কোনো 2-1 দিন, এরকম প্রতিদিন হয়েছে এরকম না, বাট 2-1 দিন আমি দেখছি যে আমার কোনো আউটপুট নেই। বাট আমি যদি ওই সময় হতাশ হয়ে ছেড়ে দিতাম, তাহলে হয়তো বা আমি আজকে এই পজিশনে আসতে পারতাম না। সো আমি সবাইকে বলবো যে আপনারা হতাশ না হয়ে আপনার পুরো উদ্যমে কাজটা চালিয়ে যান, ইনশাল্লাহ সাফল্য আসবে। একজন বিগিনার হিসেবে আমি মনে করব যে সফল হওয়ার জন্য যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনার মনোবল, আপনার ইচ্ছা শক্তি, এবং সেই সাথে আপনি যখন আন্ডারগ্রেডে থাকবেন সেই সময় থেকেই আপনি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করবেন। এবং অনেকেই বলে যে সিজিপিএ খুব বেশি বড় ফ্যাক্ট না। হ্যাঁ ঠিক আছে, যার সিজিপিএটা অলরেডি সে এখন কাভার করতে পারতেছে না, তার ক্ষেত্রে সিজিপিএটা ফ্যাক্ট না। বাট কারো হাতে যদি অপশন থাকে যে সিজিপিএটা ভালো করার, তাহলে আমি বলবো অবশ্যই সিজিপিএটা ভালো করবেন। দ্যাট মিনস আপনি যদি সিজিপিএ ভালো করেন তাহলে আপনার প্রোফাইলটা ভালো হবে, আর আপনার প্রোফাইল ভালো হওয়া মানে আপনি একটা ভালো ভার্সিটিতে যেতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যখন আন্ডারগ্রেডে থাকবেন তখন চেষ্টা করবেন যে আপনি কোনো রিসার্চ কাজ করার জন্য, বিশেষ করে আপনি যেখানে যেতে চাচ্ছেন বা আপনার যেটাতে ইচ্ছা সেটার সাথে রিলিভেন্ট কোনো রিসার্চ করার জন্য। এবং এটা আমি জিনিসটা বারবার বলতেছি, কারণ এই জিনিসটা আপনাকে অনেক বিষয়ে হেল্প করবে। ফার্স্ট অফ অল আমাদের সবার জন্য ফান্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওকে, আমি যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমার আন্ডারগ্রেড কমপ্লিট করেছি, সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বলা হয় মাদার অফ অল ইঞ্জিনিয়ারিং। সো এটার হিউজ একটা ফিল্ড আমেরিকাতে আছে। সো কেউ যদি মনে করে যে এই ফিল্ডে সে আমেরিকাতে হায়ার স্টাডিতে যাবে, সো এটা অনেক বড় ফিল্ড এবং সে এখান থেকে হতাশে ফিরে আসবে না। কারণ এখানে যেমন অনেক বেশি স্কোপ আছে, শুধুমাত্র রিসার্চের ক্ষেত্রে না, জব অপরচুনিটিও অনেক। ফান্ডিং পাওয়ার জন্য আপনি শুধুমাত্র আপনার একাডেমিক রেজাল্ট না, সেই সাথে কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ করবেন, যেগুলো অবশ্যই আপনার ফান্ডিং পাওয়ার পসিবিলিটিকে বাড়াবে। এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হলো রিসার্চ। আপনি রিসার্চের কাজে যতটুকু পারেন আপনি সময় দিবেন। এটা আমরা খুব ভালো করেই জানি যে হ্যাঁ, আমাদের আন্ডারগ্রেড যখন কমপ্লিট করি অনেক বেশি প্রেশার থাকে, বাট সব কিছু মিলেই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। যে কারণে আপনি ফার্স্ট হচ্ছে আপনার লক্ষ্যকে স্থির করুন যে আপনি কোন দিকে যাবেন এবং সেই অনুসারে আপনার প্রোফাইলকে তৈরি করুন। এবং যখনই আপনি আপনার প্রোফাইল পেয়ে যাবেন, আপনি দেখবেন আপনাকে খুব বেশি পরবর্তীতে আর কোনো ইফেক্ট দিতে হবে না, শুধুমাত্র ফান্ডিংয়ের জন্য। সো আপনি যখন আপনার একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করে আপনি কোনো ভার্সিটির কোনো প্রফেসরকে নক দেবেন, অবভিয়াসলি সে
আপনাকে রিপ্লাই দিবে। অনেক সময় দেখা যায় অনেকেই বলে যে আমি প্রফেসরকে মেইল দিই, বাট তারা আমাকে রিপ্লাই দেয় না। কেন দেয় না? কারণ হচ্ছে আমাদের দেশ থেকে যারা মেইনলি প্রফেসরকে নক করে তাদের ওরকম একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে না। রিসার্চ ব্যাকগ্রাউন্ড যদি থাকে, প্রফেসর যদি মনে করে যে হ্যাঁ আমার রিসার্চের সাথে তার রিসার্চ মিল আছে, সো তাকে অবভিয়াসলি নেওয়ার ট্রাই করবে। এবং এরকমও দেখা গেছে যে ফান্ডিং তার কাছে নাই, বাট তারপরেও সে তাকে চেষ্টা করে তার পার্সোনাল ফান্ড থেকে তাকে নেওয়ার জন্য, শুধুমাত্র একটাই কারণ, তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড তার সাথে মিলে গেছে। সো আমি মনে করি যে রিসার্চের ব্যাপারটা সবাই মাথায় রাখা উচিত। নিজের প্রস্তুতি, অবশ্যই নিজের প্রস্তুতিটাই মেইন, কারণ আমার যতই গাইডলাইন থাকুক আমি যদি নিজে প্রিপারেশন না নিই তাহলে এটাতে কোনো লাভ হবে না। যদিও আমি আমার প্রিপারেশনটা নিজেই নিয়েছিলাম, বাট এবং নিজে নেওয়ার সময় আমি দেখেছি যে আমার সাথের যেসব ফ্রেন্ড যাদের ভালো মেন্টরস ছিল তাদের সাথে আমার কিছু ইনফরমেশনের র্যাঙ্কিংস আছে। সো নিজের প্রিপারেশনের পাশাপাশি আমি বলবো যে হ্যাঁ একজন মেন্টর অবশ্যই দরকার, কারণ আমি নিজেই অনেক ইনফরমেশন জানি না যেটা আমার মেন্টর জানে। সো এই ক্ষেত্রে দুইটার কম্বিনেশন হলে অনেক বেশি ভালো। ওকে, আমি যদিও গ্রেকের সাথে ছিলাম না, বাট আমার দু একজন ফ্রেন্ড এখানে ইনভলভ ছিল। সো তাদের মাধ্যমে আমি যেটা দেখতে পারছি, হ্যাঁ গ্রেকের অনেক ভালো একটা ওয়েবসাইট আছে এবং এখানকার যেসব মেন্টরসরা আছে ওনারা অবভিয়াসলি অনেক বেশি ভালো, এবং ওনারা যতটা ইনফরমেটিভ, এই ইনফরমেশনগুলো বেশি দরকার, কারণ ওনারা কিন্তু পারবে না কাউকে একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করে দিতে, বাট ওনারা যে ইনফরমেশনটা দিবে এটা যদি কেউ কাজে লাগাতে পারে তো আমার মনে হয় যে এটা অবভিয়াসলি অনেক ভালো হবে। আমি বলেছি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক ভাস্ট একটা ফিল্ড। সো এই ফিল্ডে যদি কেউ হায়ার স্টাডি করতে চায় এখানে অনেকগুলো অপশন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে অ্যারোডিনামিক্স ইঞ্জিনিয়ারিং অনেক বিশাল একটা ফিল্ড, যেটা ইউএসএতে অনেক বেশি ফান্ডিং অপরচুনিটি আছে। আর ফান্ডিংয়ের কথা চিন্তা করলে আরও দুইটা ফিল্ড আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স, আরেকটা হচ্ছে এনার্জি ইঞ্জিনিয়ারিং। সো এই দুটাতে কেউ যদি অ্যাপ্লাই করে তাকে ফান্ড নিয়ে আমি মনে করি যে খুব বেশি পিছিয়ে তাকাইতে হবে না, বা ফান্ডিংয়ের জন্য টেনশন করতে হবে না, এবং এগুলার প্রসপেক্টও আমার জানা মতে অনেকটা ভালো। সো হায়ার স্টাডির ক্ষেত্রে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, সো অ্যারোডিনামিক্স, ম্যাটেরিয়াল সায়েন্স, এনার্জি সায়েন্স, এছাড়াও আরেকটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। যদিও এখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ফান্ডিং অপরচুনিটিটা অনেক কমে গেছে, বাট স্টিল এটা অনেক বেশি ভালো। এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মানে একজন ইঞ্জিনিয়ারের স্বপ্নই থাকে সে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে, বাট আমাদের লিমিটেশন একটাই, সেটা হচ্ছে ফান্ডিংয়ের কারণে পড়তে পারি না। সো তারপরেও যদি প্রোফাইল ভালো হয় আমি মনে করি যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ফান্ড পাওয়া সম্ভব। সেটা হচ্ছে যে অ্যারোডিনামিক্স ইঞ্জিনিয়ারিং। অ্যারোডিনামিক্স থেকে আমাদের দেশে অনেক আছে অ্যারোনটিক্স। সো অ্যারোনটিক্স থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে ম্যাটেরিয়াল সায়েন্সেও দেখা যায় দু একটা সাবজেক্ট আছে বিভিন্ন প্রাইভেট ভার্সিটি বা অন্য দু একটাতে। আরেকটা হচ্ছে এনার্জি ইঞ্জিনিয়ারিং, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো একটা সাবজেক্ট আছে। সো এই তিনটা থেকে আমি মনে করি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসা সম্ভব। তো এই ছিল আমার সংক্ষিপ্ত এক্সপিরিয়েন্স শেয়ারিং। সো ভবিষ্যতে যারা হায়ার স্টাডিতে যাবে তাদের জন্য বেস্ট অফ লাক।